হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 দায়ের কোশ্চেনটি, ধূপগুড়ি হাই স্কুল 12। তো পেজ নাম্বার হলো 25। তো এখানে একের দায়ের কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। বক্তা এখানে কে? বক্তা হলো নিমাই বাবু। স্কুলের মাস্টারমশাই থেকে হরিদা পেয়েছিল কত টাকা? 8 আনা আর কি। এরপরে তরায় আমি আসিব ফিরিয়া, কল্যাণী, এখানে কল্যাণী হলেন প্রমীলা। উল্কা ছুটায়, নীল খিলানে, নীল খিলানে বলতে কি বোঝানো হয়েছে এখানে? নীল খিলানে বলতে এখানে আকাশকে বোঝানো হয়েছে। উপপদ, উপপদটা হবে কৃদন্ত পদের আগে বসে না কৃদন্ত পদের পরে বসে, না তদ্দিদন্ত পদের আগে বসে না তদ্দিদন্ত পদের পরে বসে। তো এখানে সঠিক উত্তর হবে ক, কৃদন্ত পদের আগে বসে। এরপরে আমরা আলোচনা করব দুইয়ের কম বেশি 20টি শব্দের উত্তর দাও। হরিদার কাছে আমার এই গল্প পরে বললাম, কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃত অংশেও রয়েছে? তো বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, হরিদার কাছে সেই সন্ন্যাসীর গল্পই করা হয়েছিল। এরপরে ধ্বংস দেখে ভয় কেন তোরে? ধ্বংস দেখে ভয় কেন তোরে? কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? কারণ ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির সম্ভাবনা নিহিত থাকে। এরপরে 2-3 বিদায় এবে দেহ বিধুমুখী, উদ্ধৃত অংশে বিধুমুখী কে? তো উল্লেখিত অংশে বিধুমুখী বলতে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন। ইন্দ্রজিতের কাছে প্রমীলার মুখ চাঁদের মতো সুন্দর বলেই এই নামকরণ। এরপরে নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমাসমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। তো একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ হলো আমরা, তুমি ও আমি। এরপরে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে। তো মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? তো মহানিশা বলতে কবি রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে অন্ধকারময় অবস্থাকে বোঝাতে চেয়েছেন। তাৎপর্য বিশ্লেষণ করো। তো পৃথিবী জুড়ে কবি নজরুল স্থিতি অবস্থার ভাঙ্গন লক্ষ্য করেছেন। পরাধীনতা এবং সামাজিক শোষণ বঞ্চনার মধ্য দিয়ে যে অন্ধকার নেমে এসেছে তার অবসান ঘটবে, সভ্যতার নতুন সূর্যোদয় ঘটবে। কবি এর কর্মটাই প্রত্যাশা করেছেন। মহাদেব ধ্বংসের দেবতা হলেও তার কপালে থাকে চাঁদ। একইভাবে ধ্বংসের মধ্যে সুন্দরকে বারবার প্রত্যক্ষ করেছেন বলেই কবির প্রত্যাশা যে সেই চাঁদের আলোয় ঘর ভরে যাবে। অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃশ্য বলতে কি বোঝায়, মানে কি বোঝো? হরিদার সম্পর্কে এমন উক্তিটি কেন করা হয়েছে আর কি। তো বহুরূপী গল্পে বিরাগী ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবু চেয়েছিলেন, কিন্তু হরিদা সেই দান নিতে অস্বীকার করেন। গল্পের লেখক এই ঘটনাকেই ভুল বলে চিহ্নিত করেছেন। অদৃশ্য কথার অর্থ হলো ভাগ্য। প্রচলিত ধারণা অনুযায়ী মনে হয়
ভাগ্য দ্বারাই জীবনের রূপরেখা রচিত হয়। তো হরিদা একজন গরিব, বহুরূপী, দারিদ্র তার নিত্য সঙ্গী। সেই হরিদা যখন জগদীশবাবুর কাছ থেকে বিপুল অর্থের দান নেবার সুযোগ পায়, তখন হরিদা তা নিতে অস্বীকার করে। এরপরে কম বেশি 150 শব্দ উত্তর দাও। ঘুচাবো এ অপবাদ বদি রিপুকুলে বক্তাকে। কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? উল্লেখিত অপবাদ। তো মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক ও ইন্দ্রজিতের যখন প্রমোদ কাননে বিলাসে মত্ত, তখনই লক্ষ্মী সেখানে আসেন এবং তাকে বীরবাহুর মৃত্যুর সংবাদ দেন। ইন্দ্রজিতের মনে হয় রাক্ষস বংশের গৌরবকে বিনষ্ট করে রামচন্দ্রের সৈন্যরা যখন লঙ্কাকে ঘিরে রয়েছে, তখন তার এই বিলাসে সময় কাটানোর ঘটনা ধিক্কারজনক। উপরন্তু তিনি লক্ষ্মীর মুখ থেকে এও জানতে পারেন যে তিনি প্রমোদ কাননে মত্ত থাকায় তার পৃথা নিজে যুদ্ধের সাজে সাজছেন। তার মতো উপযুক্ত এবং বীর পুত্র ভেবে থাকতেও রাজা রাবণকেই যদি যুদ্ধযাত্রা করতে হয়, তবে তা খুবই অপমানের। তো রাবণের পুত্র হিসেবে তার নিজের এই আচরণ ইন্দ্রজিৎ মেনে নিতে পারেননি। একে তিনি লঙ্কার রাজবংশের অপবাদ বলে চিহ্নিত করেছেন। অপবাদ ঘোচাবো বক্তার প্রস্তুতি। তো শত্রু সৈন্যদের বধ করেন ইন্দ্রজিৎ। এই অপবাদ দূর করতে উদ্যোগী হন। বীরের সাজে তিনি সেজে ওঠেন। মেঘ বর্ণ রথ, চক্রে বিজলির দীপ্তি, ইন্দ্রধনুর ন্যায় উজ্জ্বল রথের পতাকা, দ্রুত গতির অশ্ববাহিনী, এইসব নিয়েই সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ। তীব্র রাগে যখন ধনুকে ঢঙ্কার দিয়েছিলেন, মনে হয়েছিল যেন মেঘের মধ্যে সবুজ পাখি চিৎকার করে উঠেছে। বীরভাবের এই আদর্শ তুলে ধরার মধ্যেই ইন্দ্রজিতের অপবাদ ঘোচানোর চেষ্টা লক্ষ্য করা যায়। 4-2 তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণটা কি? তো মুখ ফিরাইয়া নেওয়া। তো আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্ব এই কথাটি তার বন্ধু রামদাস তলোয়া করের উদ্দেশ্যে বলেছিল। কোনো সময় অপূর্ব রেল স্টেশনে ফিরিঙ্গি ছেলেদের অত্যাচারে স্টেশন মাস্টারের অমানবিক আচরণের কথা যখন অপূর্ব বলছিল, তখন সমবেদনায় রামদাসের ফর্সা মুখ লাল হয়ে উঠেছিল। গাড়ি ছাড়া মুহূর্তে অপূর্ব গিরিশ মহাপাত্ররূপী সব্যসাচীর পিছনে পুলিশের ঘুরে বেড়ানোর কথা বলে, তখন রামদাসকে শঙ্কিত হয়ে উঠতে দেখে যাওয়া লেখকের বর্ণনায় সেই ছবি ধরা পড়েছে। এইভাবে এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দুর্নিরক্ষ লোকেই তাহার সমস্ত মান চক্ষু একেবারে উদাও হইয়া গিয়েছে। পথের দাবি রচনা অংশের খুব স্বল্প পরিসরে মার্জিত মানবিক রামদাসের জন্য অপূর্ব মুখ ফিরাইয়া হাসি গোপন করে। এরপরে 5-2 সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো এটা আমরা দেখব যে বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3-এর জায়গায় যে কোশ্চেনটি, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, তো পেজ নাম্বার 19-20। তো এই 19 নম্বর পেজে তোমরা 5-2 এই নাম্বারটার মধ্যে এই উত্তরটা পেয়ে যাবে।
সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই ভিডিওটি অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে আর কি প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে সব ধরনের মানে তোমাদের যেটা দরকার আর কি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো তোমরা এই ভিডিওটা তাহলে এখানকার এই ভিডিওটা সেখানে তোমরা দেখে নিও, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন দেখতে পারবে। ওকে, তো এরপরে আলোচনা করবো 7 দাগে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। Thank you for watching my video.